বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে ক্লাস শুরু করে দেই। তো আজকের ক্লাসটি দেখার পূর্বে তোমরা পেছনের যে আমাদের ন্যারেশনের 6টি পার্ট রয়েছে, সেই 6টি পার্ট অত্যন্ত চমৎকারভাবে মনোযোগ সহকারে দেখে তারপর আমাদের এই ক্লাসে জয়েন করবে। তো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ছোট্ট একটু পরিচয় স্ক্রিনে তুলে ধরলাম বরাবরের মতো। আজকে আমরা আলোচনা করব রুলস অফ প্যাসেজ ন্যারেশন। অ্যাকচুয়ালি আমরা যদি সেন্টেন্স ন্যারেশনের রুলগুলো ভালোভাবে না শিখি, তাহলে আমরা এই প্যাসেজ ন্যারেশনের রুলগুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারবো না। আমরা পেছনে যে রুলসগুলো দিয়েছি, সেই রুলসগুলো তোমরা যথাযথভাবে শিখে নিয়ে আসবে। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ক্লাস শুরু করে দিই। প্রথমে তোমরা একটা উদাহরণ লক্ষ্য করো, এটার ইনডাইরেক্ট স্পিচটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, হি সেড টু মি সুমা ডু নট মেক এ নয়েজ। এটার ইনডাইরেক্ট হয়েছে হি টোল্ড সুমা নট টু মেক এ নয়েজ। তো এখানে পরিবর্তন কি হলো আসলে? এখানে কিন্তু আমাদের আমি তোমাদেরকে পয়েন্ট করে দেখাচ্ছি। সাবজেক্ট আছে হলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে আমার এখানে হি, ঠিক আছে? আচ্ছা, এবং অবজেক্ট আছে মি, হি সেড টু মি, এবং এখানে শুরু হয়েছে সোমা দিয়ে। এখন দেখো, আমি এবং এই সোমা কিন্তু একই ব্যক্তি। হ্যাঁ, সে আমাকে বলেছে যে সোমা নট টু মেক এ নয়েজ। তো আমাদের রুলটা হলো যে এখানে যদি অ্যাড্রেস করা হয়, অর্থাৎ অ্যাড্রেস করে যদি কিছু বলা হয় যে সুমা, কামাল, রহিম, হ্যাঁ, নাম ধরে ডাকা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে রিপোর্টিং স্পিচের অবজেক্টটা থাকবে, সেই রিপোর্টিং স্পিচের অবজেক্টে কিন্তু আমরা সেই যেটা মেনশন করবে সে তাকে আমরা এখানে বসাই দেব। যেমন হি টোল্ড সোমা। এরপরে বাকি নিয়মটা লক্ষ্য করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, ডু নট দিয়ে শুরু, সেজন্য হচ্ছে নট টু বসছে এখানে। হ্যাঁ, মেক এ নয়েজ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসছে। তো বেসিক্যালি আমাদের এখানে যে রুলটা, সেই রুলটা হলো যদি রিপোর্টেড স্পিচের মধ্যে এভাবে কাউকে সম্বোধন করে, অ্যাড্রেস করে, হ্যাঁ, তাহলে ওই শব্দটা আমাদের রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের পরে বসে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। চলো পরের উদাহরণটা দেখি। দে সেইড রফিক ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, এটার ইনডাইরেক্টটা আমরা দেখলে বুঝতে পারবো। দে সেইড টু রফিক, এখানে সেটের পরে টু আসলো এবং এই যে যাকে ইন্ডিকেট করছিল রফিক, সেটা কিন্তু এখানে চলে আসলো, সেট টু রফিক। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে, আচ্ছা আমার এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে আমি দিয়ে দিলাম ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠে কি বসলো? দ্যাট বসলো, ঠিক আছে? এবার ইউ পরিবর্তন হলো কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট আমার কে এখানে? রফিক, তাহলে হি হয়েছে। এবার নিয়ম অনুযায়ী উইলের পরিবর্তে উড হয়েছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, মূল ভার্বের ভি1 বসছে এবং বাকি অংশ বসছে। আশা করি তোমরা এই রুলগুলো আগেই শিখেছো, এই জন্য আমি এখানে বেশি কথা বলবো না। চলো আমরা পরের আর একটু উদাহরণ লক্ষ্য করি। কামাল সেড রানা ডু ইউ নো মি। তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো যে এখানে এই রানা হলো এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট, কামাল সেড, ঠিক আছে? এই যে রিপোর্টিং ভার্ব সেড, পুরো সেন্টেন্সটা রিপোর্টিং স্পিচ, এই সেডের যে অবজেক্ট আছে রানা। আমরা যদি এখন এখানে ইনডাইরেক্ট করি তো কি হবে? কামাল আক্সড রানা। আক্সড হলো কেন? ডু ইউ নো মি, এটা ইন্টারোগেটিভে আছে, সেজন্য সেটটা আক্সডে পরিবর্তন হলো। আচ্ছা, এবং আমাদের এই যে রানাটা অবজেক্ট হিসাবে এখানে চলে আসলো। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে এখানে কি হয়েছে? ইফ হয়েছে। ওকে, এবার বাকি পরিবর্তন আগের মতোই হয়েছে। ইউ হয়েছে কার সাথে? রানার সাথে। হি, নো আছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, নিউ হয়েছে। মি আছে হলো অবজেক্ট, এটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে। অবজেক্ট এখানে কে? রানা, তাহলে রানার অবজেক্ট হলো হিম। আচ্ছা, রুলটা আমরা তাহলে একটু জেনে নেই। রুলটা হলো যে আমাদের যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর নাম থাকে, বিষয়টা একটু মনে রাখবে তোমাদের। এখানে আমি কিন্তু এই দুইটা জিনিস এরকম তোমাদের স্টার মার্ক করে দিচ্ছি, কারণ ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার জন্য ব্যবহার হলে তার রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত হবে। এই যে এখানে সুমা ব্যক্তির নাম ধরে ব্যবহার হয়েছে, এবং আমাদের এখানে যে রিপোর্টিং ভার্ব আছে টোল্ড, তার সাথে অবজেক্ট হিসাবে ইনডাইরেক্টে ব্যবহার হয়েছে। রফিক এখানে ব্যক্তির নাম হিসেবে ব্যবহার হয়েছে, তাই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর সাথে
অবজেক্টের সাথে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু এখানে সেট টুর পরিবর্তে টোল্ড দিতে পারতাম, সেক্ষেত্রে আমরা টুটা ব্যবহার করতাম না। আবার এখানে রানা ব্যক্তির নাম ধরে ব্যবহার হয়েছে, তাই এখানে এই যে সেট টু যে আক্সটি পরিবর্তন হয়েছে তার অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এবার তোমরা নিজে নিজে এই উদাহরণগুলো চর্চা করবে। এই যে আই সেড টু রিকু ইউ উইল কাম টু ঢাকা টুমোরো, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। এই উদাহরণগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। নিজে নিজে প্র্যাকটিস করার পরে যদি দেখো যে কোনো উদাহরণ তোমরা পারতেছো না, তাহলে আমাদের যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা এটা রিপ্লাই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ক্লাসে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এটার ইনডাইরেক্টটা লক্ষ্য করো তোমরা। এখন হলো এখানে একটু শেখার বিষয়, মজার বিষয়। আর ইউ হাংরি ব্রাদার্স সেড দ্য ওয়াইস কিং। আচ্ছা, এখন দেখো এখানে আর ইউ হাংরি ব্রাদার্স সেড দ্য ওয়াইস কিং, আমাদের কিন্তু এই জায়গাটায় লক্ষ্য করো, এইটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ। এই অংশটা কিন্তু রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, আমাদের রিপোর্টেড স্পিচ সবসময় যে কি বাম পাশে থাকবে এমনটি নয়, আমাদের রিপোর্টেড স্পিচ ডান পাশেও থাকতে পারে, আবার বাম পাশেও থাকতে পারে। মোট কথা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ দেখলে তোমরা সেটাকে রিপোর্টেড স্পিচ হিসেবে গণ্য করবে। সেড দ্য ওয়াইস কিং, এটা হলো আমাদের রিপোর্টিং স্পিচ, ওকে। এবং এই রিপোর্টিং স্পিচেস আমাদের রিপোর্টিং ভার্ব হলো হচ্ছে গিয়ে ওয়াইস, ওকে। আচ্ছা, তোমরা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে, এখন লক্ষ্য করো এখানে যে এই যে ব্রাদার্স আছে, এটাও কিন্তু অ্যাড্রেস করছে। আর ইউ হাংরি ব্রাদার্স, কিন্তু আগের বার কি হয়েছিল? আগের বার হয়েছিল যে এখানে ব্যক্তির নাম ছিল, যেমন কামাল ছিল, রফিক ছিল, কিন্তু এখানে এখন একটা সম্পর্ক, রিলেশন হয়ে গেছে। হ্যাঁ, আর ইউ হাংরি ব্রাদার্স, ব্রাদার্স শব্দটা একটা রিলেশন হয়ে গেছে এখানে। যেহেতু রিলেশন হয়েছে সেহেতু আমাদের এখানে নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে। আবারও আমি বলি যে যদি ব্যক্তি বা প্রাণীর নাম উল্লেখ থাকে, রিলেশন না বোঝায়, আত্মীয়তার সম্পর্ক না বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ওই অবজেক্টটাকে কিন্তু আমরা রিপোর্টিং, যে আমাদের রিপোর্টিং স্পিচ ছিল তার সাথে অবজেক্ট হিসাবে যুক্ত করে দিয়েছি। কিন্তু এখানে যখন আত্মীয় বোঝাবে তখন আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। কি নিয়মটা ফলো করতে হবে? আচ্ছা, আমি একটু পয়েন্টারের কালিটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, দেখো এখানে হাইলাইটস করে নিচ্ছি। এখানে দেখো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, প্রথমে আমাদের দিতে হবে অ্যাড্রেসিং, তারপরে দিতে হবে অ্যাজ, তারপরে যেই রিলেশনে সম্বোধন করবে, ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, সেটা দিতে হবে, তারপরে কমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হলো আমাদের যে রিপোর্টিং ভার্বটা, ঠিক আছে, রিপোর্টিং ভার্বটা নিয়ে আসতে হবে। রিপোর্টিং ভার্ব, এই যে পুরো সেন্টেন্সটা হলো কি আমাদের সেড দ্য ওয়াইস কিং। হ্যাঁ, এটা হলো আমাদের রিপোর্টিং স্পিচ, তার ভার্ব হচ্ছে সেড, সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াইস কিং, এটাকে আমরা নিয়ে আসলাম কি দ্য ওয়াইস কিং। এখন আর ইউ হাংরি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই সেডটা পরিবর্তন হয়ে কি হলো এখানে আস্কড হলো। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠে ইফ হয়, এবার সেন্টেন্সটি অ্যাসারেটিভ হয়ে যাবে। ইউ পরিবর্তন হবে কার সাথে? ইউ পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে? দ্য ওয়াইস কিং। তাহলে এখানে দ্য ওয়াইস কিং, আমরা ব্রাদার্সটা যেহেতু প্লুরালে আছে, তো আমরা ধরে নিলাম হলো ইউটাও এখানে প্লুরালে আছে। ঠিক আছে, তাহলে দ্য ওয়াইস কিং এর প্লুরাল প্রোনাউন হলো দে। এবার আর আছে, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি অংশ হাংরি বসে গেল। তাহলে সংক্ষেপে আমরা বুঝলাম, যদি অ্যাড্রেস করা হয় কাউকে, অ্যাড্রেস করা হলে সেটার পরিবর্তে কি হবে? অ্যাড্রেস করা হলে হবে অ্যাড্রেসিং অ্যাজ, তারপরে যেই নামে অ্যাড্রেস করা হয় সেটা এখানে চলে আসবে, যেমন অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার ইত্যাদি। এরপরে বাকি যে অংশটা থাকবে, যেমন এই যে আর ইউ হাংরি ব্রাদার, এই অংশটা এবং এই অংশটাকে আমরা পূর্বের মতো যেই সেন্টেন্সে পড়ে সেই সেন্টেন্সের ন্যারেশন করে দেব।
শুধুমাত্র এই যে রিলেশনটার কারণে আমরা অ্যাড্রেসিং অ্যাজ এই অংশটাকে আমরা বাড়তি যোগ করব। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরের উদাহরণটি লক্ষ্য করি। আচ্ছা, একটু লক্ষ্য করো এখানে, দ্য ক্যাপ্টেন সেড মাই ফ্রেন্ডস বি অলওয়েজ রেডি টু ফেচ আওয়ার এনিমি। আচ্ছা, এখানে এই যে ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বলে এখানে কিন্তু অ্যাড্রেস করছে ক্যাপ্টেন। তাহলে আমরা কি দিলাম? প্রথমে দিলাম অ্যাড্রেসিং অ্যাজ, এটা আমরা ব্যবহার করলাম অ্যাড্রেসিং অ্যাজ। তারপরে যেটা বলে সম্বোধন করছে সেই অংশটা নিয়ে আসলাম এখানে, মাই ফ্রেন্ড বলে সম্বোধন করছে এটা দিয়ে দিলাম, এরপরে কমা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটার কাজ শেষ হয়ে গেল। এবার বাকি যে অংশটা আছে এটার সাথে আমরা ন্যারেশন করব। দ্য ক্যাপ্টেন সেড বি অলওয়েজ রেডি টু ফেস দ্য এনিমি। তাহলে এটা ইম্পারেটিভে আছে, অর্ডার বুঝাইছে বা কমান্ড বুঝাইছে। তাহলে দ্য ক্যাপ্টেন অর্ডার, আমরা এখানে কমান্ডও দিতে পারতাম। আচ্ছা আচ্ছা, দেম অবজেক্ট হিসেবে বসলো, ইনভার্টেড কমা উঠে টু বসলো, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমি, পার্সনের পরিবর্তন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করো, ডিয়ার ফ্রেন্ডস দ্য প্যাট্রিয়ট সেড লিসেন টু মি। তো এখানে হলো ডিয়ার ফ্রেন্ডস হিসাবে সম্বোধন করছে প্যাট্রিয়ট সেড। তো আমরা এখানে কি করব? এই ডিয়ার ফ্রেন্ডস এর জন্য দেব অ্যাড্রেসিং, এই যে আমরা দিলাম হলো অ্যাড্রেসিং, এরপরে দিলাম অ্যাজ, এরপরে এই যে যেটাতে রিলেশন বুঝাইছে সেটা দিলাম ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো আমাদের এটার কাজ হয়ে গেল, ডিয়ার ফ্রেন্ডস এর কাজ আমাদের এইটুকের মধ্যে হয়ে গেল। এরপর আমরা কমা দিলাম, এটুকের ভিতরে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখন যে বাকি অংশটা আছে লিসেন টু মি, এই যে অংশটা আছে, এবং দ্য প্যাট্রিয়ট সেড, এই দুইটি অংশকে আমরা মিলিয়ে কোন সেন্টেন্সে পরে সেভাবে ন্যারেশন করে দেব। তাহলে দ্য প্যাট্রিয়ট সেড লিসেন টু মি, এটা তো আমাদের ইম্পারেটিভে পড়েছে, তাই না? তাহলে এই জন্য সেড যে আছে, সেইডের জায়গায় হলো কি অ্যাডভাইসড হলো, ইনভার্টেড কমা উঠে আমরা টু দিয়ে দিলাম, এবং মূল ভার্ব আছে লিসেন, লিসেন থেকে শেষ পর্যন্ত দিলাম। মি পার্সনের পরিবর্তন হয়েছে। এখন পার্সন এবং টেন্সের পরিবর্তন এবং কোন সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন হচ্ছে সে বিষয়টা আমি পূর্বের ক্লাসে যথাযথভাবে আলোচনা করেছি। আমি রুলটা দিয়েছি, এখানে লক্ষ্য করো যে রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয়, আচ্ছা, একে বলা হয় সম্বোধনটা হবে ভোকেটিভ কেস অফ রিলেশন। আগে সম্বোধন করা হয়েছে নাম বা প্রাণীবাচক, কিন্তু যদি এটা রিলেশন হয়, মনে রাখবে, তাহলে ইনডাইরেক্ট করতে হলে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ভোকেটিভ কেসটা বসবে ডট 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 ডট, মানে হলো কি আমাদের এখানে ওই যে পূর্বের মতো আমরা এখানে ন্যারেশন করে দেব। ঠিক আছে, পূর্বের মতো আমরা যে সেন্টেন্সে পড়বে সেন্টেন্স অনুযায়ী, হ্যাঁ, সেন্টেন্স অনুযায়ী আমরা ন্যারেশন করে দেব। শুধুমাত্র ভোকেটিভ কেসের জন্য অনুযায়ী আমরা ন্যারেশন করব। ওকে, আর শুধু ভোকেটিভ কেসের জন্য অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ভোকেটিভ কেস অফ রিলেশন, এটা আমরা ইউজ করব। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার তোমরা নিজে নিজে এই উদাহরণগুলো করার চেষ্টা করবে, আর না পারলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা উত্তর দিয়ে দেব। এবার তোমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করো, এটার ইনডাইরেক্টও আমি দিয়ে দিচ্ছি। ওকে, he told me, স্যার ক্যান ইউ হেল্প মি। আচ্ছা, এখানে কিন্তু স্যার হিসাবে সম্বোধন করা হয়েছে, এটাও একটা ভোকেটিভ কেস। ঠিক আছে, স্যার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এইভাবে ইউজ করতে পারবো, স্যারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো রেসপেক্টফুলি। ঠিক আছে, আমরা রেসপেক্টফুলি ব্যবহার করতে পারবো স্যারের পরিবর্তে। রেসপেক্টফুলিটা আমরা কোথায় ব্যবহার করব? এই ভার্বের আগে ব্যবহার করতে পারবো, পরেও অবজেক্টের পরেও ব্যবহার করতে পারবো। আমরা একটু এখানে দেখে নেই, আমরা তিন ভাবেই করেছি। হি রেসপেক্টফুলি আস্কড, ইনভার্টেড কমা উঠে ইফ হয়েছে, এরপর বাকিটা আমাদের পরিবর্তন হয়েছে নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী। এই ক্লাস পূর্বে আমাদের দেয়া আছে, আমরা বলেছি। তারপর একটু বলে দিই, ইনভার্টেড কমা উঠে এখানে ইফ হয়েছে। আচ্ছা, ইউ পরিবর্তন হয়েছে মি এর সাথে, যেহেতু সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। ইউ এখানে সাবজেক্ট আছে, মি এর সাবজেক্ট আই। ক্যান পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? কুড হয়েছে। এবার মূল ভার্ব হেল্প, হেল্প বসছে। মি পরিবর্তন হয়েছে, মি যেহেতু ফার্স্ট পার্সন পরিবর্তন হয়েছে সাবজেক্টের সাথে, মি এখানে অবজেক্ট আছে, তাই হি এর অবজেক্ট হচ্ছে গিয়ে হিম। আচ্ছা,
আমরা কিন্তু অ্যাড্রেসিং অ্যাজ দিয়েও করতে পারবো, যেমন অ্যাড্রেসিং অ্যাজ দিয়েছি, তারপরে এই যে যেটা সম্বোধন করেছে স্যার সেখানে এটা দিয়েছি, এবং বাকি অংশ আমরা আগের নিয়মে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা আমরা এই রেসপেক্টফুলিটা না, এটা কিন্তু আমরা এই যে অবজেক্ট যে আছে মি তারপরেও ব্যবহার করতে পারবো। আশা করি 3টা উদাহরণ থেকে তোমরা যদি ক্লিয়ার লক্ষ্য করো তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, আমরা রুলটাও এখানে দিয়ে দিলাম, তোমরা রুলটা খাতায় নোট করে নেবে। রিপোর্টেড স্পেসে স্যার থাকলে ভোকেটিভ কেসের নিয়মে ডাইরেক্ট করা যাবে, অথবা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বসবে। চলো আমরা আরেকটা উদাহরণে চলে যাই। ওয়াও, আমাদের কাছে প্রেজেন্টেশন হচ্ছে রানা টোল্ড মি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের যেটা ইন্ডিকেট করে দিছি বোঝার জন্য, আবারও আমি এখানে ইন্ডিকেট করে বোঝাচ্ছি। থ্যাংক ইউ আছে, ওকে, কি আছে? থ্যাংক ইউ। তাহলে এই যে টোল্ড আমাদের রিপোর্টিং স্পিচের, রিপোর্টিং স্পিচ এর যে ভার্বটা আছে, রিপোর্টিং ভার্ব, যেটা রিপোর্টিং স্পিচটা আমরা কিন্তু বরাবর রিপোর্টিং ভার্ব নামে পরিচিত হয়ে যাই। যাই হোক, যে ভার্বটা আছে সেই ভার্বটা পরিবর্তন হবে কিসে? থ্যাংকডে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তাইলে টোল্ডের জায়গায় হবে থ্যাংকড, এবার ইউটা পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা, আমি পরের রুলে ইউটা কোন পার্সন আছে আমার এখানে? ইউটা আচ্ছা, ইউটা আমার এখানে আছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। ঠিক আছে, সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সাথে মি, তো এখানে মি হয়েছে ভেরি মাচ। রিপোর্টেড স্পেসে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট করতে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট এইভাবে হবে। তাহলে সাবজেক্ট হলো রত্না, টোল্ডের পরিবর্তে থ্যাঙ্কড হলো, আমার অবজেক্ট আছে মি, বাকি অংশ বসলো। চলো আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। ওয়াও, এখানে কিন্তু কংগ্রাচুলেশন আছে ফর ইউর সাকসেস। তাহলে কংগ্রাচুলেশনের রুলটা দেখে নিই আমরা। রিপোর্টেড স্পিচে কংগ্রাচুলেশন থাকলে ইনডাইরেক্ট করতে কংগ্রাচুলেটেড হবে। এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তা না হলে প্রেজেন্টেশন করতে পারবে না। একটা জায়গায় ভুল হয়ে গেলে সে জায়গায় তোমরা কিন্তু আটকে যাবে। আচ্ছা, কংগ্রাচুলেশন আছে আমাদের এখানে, সেজন্য টোল্ড, এটার জায়গায় কি হয়েছে? কংগ্রাচুলেটেড। ওই থ্যাংক ইউর মতোই, ওখানে যেমন থ্যাংকড হয়, ভি2 হয়, এখানে হয়েছে আমাদের কংগ্রাচুলেটেড। সামিয়া ফর হার সাকসেস, আর কোনো পরিবর্তন নাই। সাবজেক্ট কংগ্রাচুলেটেড অবজেক্ট, ওখানে যেমন ছিল সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, এখানে সাবজেক্ট কংগ্রাচুলেটেড অবজেক্ট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, চলো আমরা ওয়াও, এক্সকিউজ মি, কোনটাকে আমি মার্কস করেছি এখানে? এক্সকিউজ মি, আমার সাথে একটু বলো, আমরা কোন ওয়ার্ডটাকে আমরা এখানে লাল কালি দিয়ে দেখিয়েছি? এক্সকিউজ, এক্সকিউজ। ওকে, তো চলো আমরা এক্সকিউজ এর ব্যাপারটা কি হলো সেটা লক্ষ্য করি। ওয়াও, ড্রয়িং অ্যাটেনশন। তাহলে এক্সকিউজ যখন থাকবে তখন আমাদের বাক্যটা শুরু করতে হবে এই যে ড্রয়িং অ্যাটেনশন দিয়ে। ঠিক আছে, শুধু কি এক্সকিউজ, অন্য আরো কোনো ওয়ার্ড থাকলেও আমরা ড্রয়িং অ্যাটেনশন দিয়ে সেই ওয়ার্ডগুলো কি আমরা পরবর্তীতে রুলে দেখে নিচ্ছি। ড্রয়িং অ্যাটেনশন, কমা দেবো আমরা, এখানে কমা দিয়েছি। এরপরে দেখো, দা গার্ল টোল্ড দা বয় ক্যান ইউ হেল্প মি, তাহলে এটা ইন্টারোগেটিভে আছে। দা গার্ল আস্কস দা বয় ইফ হি কুড হেল্প হার, ইন্টারোগেটিভ অনুযায়ী এই অংশটা চেঞ্জ হয়েছে। ইন্টারোগেটিভের যে রুল তোমরা আশা করি আগে শিখেছো। চলো আমরা আরেকটু উদাহরণ দেই। হি টোল্ড মি হাই হাউ আর ইউ। ওকে, এটার ইনডাইরেক্টটা হলো ড্রয়িং অ্যাটেনশন। এই হাই এর কারণে কি বসবে? হ্যাঁ, ড্রয়িং অ্যাটেনশন। আচ্ছা, তাহলে হি টোল্ড মি, এখন হি আস্কস মি, যে হাউ আর ইউ এটা ইন্টারোগেটিভে আছে, আস্কস মি হাউ আর ইউ আছে, এটা ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী হয়েছে। আচ্ছা, আমরা তো দেখে দিলাম এক্সকিউজ মি প্রিন্সেস। ওয়াও, ছবিটাও তোমাদের মনে রাখার জন্য একটা ইন্ডিকেটরের কাজ করছে, তাই না? আর তোমরা মনে রাখবে যে এরকম প্রিন্সেস এক্সকিউজ মি বলেছিল। যাই হোক, আমরা রুলটা শিখে নিলাম। কি কি? এক্সকিউজ মি, আমার সাথে বলো, এক্সকিউজ মি, হাই, হ্যালো, এগুলো যদি থাকে তাহলে আমরা ড্রয়িং অ্যাটেনশন দেব, কমা দেব, তারপর সেন্টেন্স অনুযায়ী আমরা ন্যারেশন করে দেব। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। চলো আমাদের পরের রুলে চলে যাই। ওয়াও, এটা অনেক কমন একটা রুল। কমন কথাটা না লিখলে আমার ভালোই লাগবে না, আমি একটু কমন কথাটা লিখে দিলাম। কমন, এটা একটা কমন রুল। ওকে,
কমন রুলটা হলো সব মোটামুটি যত প্যাসেজ নারেশন আছে সে প্যাসেজ নারেশনে কিন্তু কমন রুলটা থেকে যায়। আচ্ছা, আমি একটু মুছে দিলাম আবার কমন কথাটা। ওকে, ফাইন। এখানে দেখো যেই বিষয়টাকে আমরা করছি, আমি রুলটাকে তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। ওয়াও, ইয়েস নো। দেখো একজন তোমাকে কার্ড দিয়ে দেখাচ্ছে ইয়েস নো, ইয়েস নো। তার মানে হলো যদি ইয়েস থাকে ডাইরেক্টে, সেই ক্ষেত্রে আমরা কি দেব? ইয়েস এর পরিবর্তে দেব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। দেখো তাহলে আমার এখানে কি আছে? আই রিপ্লাইড আছে, এখানে কিন্তু রিপ্লাইডের জায়গায় কি থাকতে পারতো? সেডও থাকতে পারতো। ঠিক আছে, যাই থাকুক, তাহলে আমরা আই রিপ্লাইড, ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড বা আই সেড এরকম থাকলো। তাহলে আমাদের এখানে রিপোর্টিং স্পিচ হলো এইটা, রিপোর্টিং স্পিচ। তোমরা এই রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, আই রিপ্লাইড। তাহলে আমরা এখানে প্রথমে দেব কি? আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে দ্যাট দেব। তার এবার পরিবর্তন করব, এখানে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। মোট কথা ইয়েস এর জায়গায় দেব আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, এটা আবার অনেক এইভাবেও করা যেতে পারে, একটু তোমাদেরকে দেখাই। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, আচ্ছা, এন্ড দেখো যদি পরে সেন্টেন্স থাকে এন্ড সেড দ্যাট, আমরা এইভাবেও করতে পারবো এন্ড সেড দ্যাট। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভের পরে সরাসরি দ্যাট দিয়ে দিতে পারবো, অথবা আমরা এন্ড সেড দ্যাট দিতে পারবো। অর্থাৎ দ্যাটের আগে একটা এন্ড সেড যুক্ত করতে পারবো। ঠিক আছে। আর এই যে আই হ্যাড ফিনিশড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়েছে। আমি আবারও বলি, তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের টাকে নিয়ে আসি। আই রিপ্লাইড, ইয়েস এর পরিবর্তে দিলাম ইন দ্য অ্যাফার্মেটিভ, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, অথবা আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। এবার এই যে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটা আমরা টেন্সের পরিবর্তন করব। যেহেতু এটা আই ফার্স্ট পার্সনের সাথে পরিবর্তন হয়ে আই হয়েছে, হ্যাভের জায়গায় হ্যাড হয়েছে, ফিনিশড রিডিং দ্য বুক। পরের উদাহরণটি লক্ষ্য করো, নো আছে। ওয়াও, কি আছে? নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। শি সেইড, ওকে, শি চলে আসলো, নো এর পরিবর্তে হলো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। ওয়াও, এবার পার্সন পরিবর্তন করো, আই কোন পার্সন? ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ ফর্ম পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে, শি হয়ে গেল। হ্যাভ থাকলে হ্যাড হয়, স্মার্ট পরিবর্তন, হ্যাড নট সিন হিম থার্ড পার্সন পরিবর্তন হয় না। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়। এসব তোমরা আগে শিখেছো। তাহলে আমরা এটা কিন্তু আবার এভাবেও করতে পারতাম। শি, দেখো আমি একটু করে দেখাই তোমাদের। শি রিপ্লাইড, ওকে, আমি বোর্ডে লিখছি, ইন দা নেগেটিভ, এটা এন্ড সেড দ্যাট, দিয়ে আমরা দিতে পারতাম শি হ্যাড এন্ড সেড দ্যাট শি হ্যাড নট সিন হিম দ্যাট ডে। এভাবেও কিন্তু আমরা করতে পারতাম। তো এটাই বেটার, তোমরা সেড দ্যাট ইচ্ছে করলে দিতেও পারো, আবার নেগেটিভ বা অ্যাফার্মেটিভের পরে তোমরা কি দিতে পারো? সরাসরি দ্যাট দিয়ে দিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের রুলটা ভালো লেগেছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রুল, তোমরা মনে রাখবে। আই হোপ দ্যাট তাহলে কি করবে, তোমাদের এটা কাজে দিবে। এবং তোমরা কিন্তু বারবার আমি বলছি যে তোমরা কিন্তু পেছনের ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে, তা না হলে কিন্তু এখানে সেই ক্লাসগুলো ভালো বুঝবে না। ওকে, রিপোর্টেড স্পিচে ইয়েস বা নো থাকলে ইনডাইরেক্ট করতে যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট ব্যবহার করতে হয়। আশা করি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে রুলসগুলো আলোচনা করলাম, তোমরা এগিন অ্যান্ড এগিন এই ভিডিওটা দেখবে, খাতা কলম নিয়ে বসবে। আর একটা ক্লাস করতে আসলে টিচারের অনেক কষ্ট হয়, কিন্তু তো তোমাদের যদি এই ক্লাসগুলো তোমরা ওইভাবে মনোযোগ সহকারে না দেখো, তাহলে তো বুঝবো যে আমাদের এই পরিশ্রমটা বৃথাই যাচ্ছে। এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করে অন্যের কাছে ক্লাসটা পৌঁছে দেবে, লাইক দেবে,
বেল বাটনে ক্লিক করবে, তাহলে তোমরা প্রত্যেক দিনই আপডেট থাকবে। আমি কিন্তু তোমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ সকল গ্রামার গুলো এই তোমাদের কাছে পৌঁছে দিতে। এই যে লকডাউন সময় চলছে, তোমার স্কুল কিন্তু তোমার ঘরেই আছে, তুমি ইচ্ছা করলে পড়তে পারো এবং ইচ্ছা করলে অযথা সময়কেও নষ্ট করে দিতে পারো। আশা করি আমার এই অ্যাডভাইস গুলো তোমার কাজে লাগবে। তো এখানে আরো আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। ঝুমু said to Mitu, "Are you going to Pabna tomorrow?" "No, I have changed my decision," said Mitu. তাহলে এটা আমরা দেখো, ঝুমু said to Mitu, "Are you going to?" আমরা কিন্তু ছোট ছোট করে প্যাসিভ নারেশনের মধ্যে প্রবেশ করতেছি, ঠিক আছে? "Are you going to Pabna?" আচ্ছা, একটু লক্ষ্য করো। তাহলে ঝুমু said to Mitu, "Are you going to Pabna?" "No, I have changed my decision," said Mitu. এখানে লক্ষ্য করো, এটা একটা কি, এটা একটা কি, এটা হলো রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। আর এটা হলো আমাদের এই যে আর ইউ, এটা হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই দুটাকে আমরা অ্যাড করে দিই। এটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে? আর ইউ গোয়িং টু পাবনা টুমোরো, এটা আছে হলো ইন্টারোগেটিভে, তাই না? তাহলে সেট টুটা কিসে পরিবর্তন হবে? অবশ্যই ইন্টারোগেটিভে আক্সডে পরিবর্তন হয়। এই যে আমরা আক্সড দিয়েছি, আক্স মিতু। এবার ইনভার্টেড কমা উঠে কি হবে? তোমরা অবশ্যই বলবে যে স্যার ইফ হবে, ইফ। এবং আমরা পার্সনের পরিবর্তন করে এখানে সি দিয়েছি। এটা আমাদের রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ভিডিওতে তোমরা পাবে। ওয়াজ গোয়িং টু পাবনা দ্য নেক্সট ডে। এবার দেখো নো, হ্যাঁ, এটা কিন্তু আবার, এটাও কিন্তু নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, এই যে ডিসিশন পর্যন্ত, এটা কিন্তু আবার একটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? এইটা রিপোর্টিং স্পিচ হলো এটা। আর রিপোর্টিং ভার্ব হলো সেট, আমরা সহজে বলি রিপোর্টিং ভার্ব সেট। তাহলে এই সেটটা কিভাবে পরিবর্তন হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, এই যে মিতু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। এবার দ্যাটের পরে আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, এটা পরিবর্তন হয়েছে, আই পরিবর্তন হয়েছে কার সাথে? ফার্স্ট পারসন, পরিবর্তন হবে তার রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে। তাহলে সাবজেক্ট কে আছে এখানে? এই যে মিতু আছে, একটু ভালো করে খেয়াল করবে। তাহলে এই জন্য এখানে সি হয়েছে, সি মানে কিন্তু মৃত্যু। আচ্ছা, এবার টেন্স পরিবর্তন হয়েছে, টেন্স আছে হ্যাভ আছে, এটা পরিবর্তন হয়ে হ্যাড হয়েছে, চেঞ্জড হার ডিসিশন। আবার হার পরিবর্তন, মাই এখানে পজিটিভ কেসে আছে, পজিটিভ কেসে থাকার কারণে এখানে যে মৃত্যু আছে সাবজেক্ট, তার পজিটিভ কেস হয়েছে হার। আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। আমরা 5টা রুল শিখলাম আজকে প্যাসেজ ন্যারেশনের। আবার আগামী ক্লাসে আমরা বাকি রুলগুলো শিখে কমপ্লিট করতে পারবো এবং আমরা শুধু প্যাসেজ ন্যারেশন, বিভিন্ন বোর্ডের প্যাসেজ ন্যারেশন গুলো আমরা কি করতে পারবো? আমরা সেগুলো চর্চা করতে পারবো। আশা করি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে। আর মনে রাখবে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু কখনোই ভালো ফল পাবে না, ঠিক আছে? তো তোমাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে যাতে তোমরা জয়েন করতে পারো সেই জন্য সুস্থতা কামনা করছি। আর মনে রাখবে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংক ইউ।